আসসালামু আলাইকুম। আজকে দেখাবো ২০১৭ সালের রাজশাহী বোর্ড ব্যাংক সমন্বয় বিবরণী থেকে যেই কোশ্চেনটি এসেছিল, সেই রাজশাহী বোর্ড ২০১৭ সালের ব্যাংক সমন্বয় বিবরণী খুব সহজে আজকে সমাধান করাবো। সো তোমাদের কাছে অনুরোধ রইল ক্লাসটি পুরোপুরি দেখার জন্য। অবশ্যই আশা করি যদি তুমি ক্লাসটি সম্পূর্ণ দেখে থাকো, অবশ্যই তুমি ব্যাংক সমন্বয় বিবরণী থেকে যে কোনো ধরনের কোশ্চেন এসে থাকুক না কেন অবশ্যই তুমি পারবে ইনশাআল্লাহ। যাদের সামনে বই নেই তারা অবশ্যই রাজশাহী বোর্ড ২০১৭ সালের বোর্ড কোশ্চেনটি সামনে খুলে ফেরো, কেননা অ্যাকাউন্টিং ম্যাথ বুঝতে গেলে বই ছাড়া কিন্তু সম্পূর্ণ ম্যাথ বোঝা যায় না। প্রথমত ব্যাংক সমন্বয় বিবরণী অঙ্ক করতে গেলে দেখো বলছে ক্ষয়ের মাঝে বলছে ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করো। প্রথমে আমরা দেখব উদ্দীপকের নগদান বই অনুযায়ী ব্যাংক জমা উদ্বৃত্ত ছিল নাকি ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমা অতিরিক্ত ছিল। যেটি থাকুক না কেন সেটি প্রথমে আমরা এই টাইটেল হিসেবে লিখে দেব। তো এখানে প্রশ্নে দেখো দেওয়া আছে উদ্দীপকে নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত। দেখো প্রশ্নে কিন্তু উদ্দীপকে প্রথম যে হেডলাইন দেওয়া থাকবে প্রথমে এখানে এই হেডলাইন লিখতে হবে। উদ্দীপকে প্রথমে বলা আছে যে নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত ৮৫,০০০। তো এখানে লিখবো নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত কত, ২ নাম্বার ঘর কত, ৮৫,০০০। তো এটা লিখে দিলাম। তারপর যোগ, তারপর কি যোগ, এই যোগ লিখে ৪-৫ লাইন যাতে লেখা যায় এই গ্যাপ রেখে তারপর নিচে হচ্ছে বিয়োগ। প্রথমেই আমি বলে নেই নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত নিয়ে হেডলাইন শুরু হলে আমরা যেই নিয়মে করব, এখানে যদি শুরু হতো ব্যাংক বই মোতাবেক ব্যাংক জমাতিরিক্ত তাহলে কিন্তু একই নিয়ম, অর্থাৎ নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত যেই নিয়মে করব, যে যে আইটেম যোগ দেব ঠিক ওই আইটেমগুলাই যদি এখানে শুরু হতো ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমাতিরিক্ত একই একই নিয়মে দুইটা সেম। প্রথমে দেখো দেনাদারের নিকট হতে প্রাপ্ত ৩৫,০০০ টাকার চেক আদায়ের ব্যাংকে জমা, কিন্তু ব্যাংক কর্তৃক ৩০ জুন পর্যন্ত আদায় হয়নি। বলছে দেনাদারের নিকট হতে প্রাপ্ত চেক আদায়ের জন্য ব্যাংকে জমা, কিন্তু ব্যাংকে ৩০ জুন তারিখে আদায় হয়নি। অর্থাৎ আমরা অঙ্কটি করতেছি ৩০ তারিখ পর্যন্ত, অর্থাৎ ৩০ জুন তারিখে কি হয়েছে, আদায় হয়নি। অর্থাৎ দেনাদারের কাছ থেকে প্রাপ্ত চেক ব্যাংকে জমা দেওয়া হয়েছে, কিন্তু এই ৩০ জুন তারিখের ভিতরে আদায় হয়নি, অর্থাৎ ৩০ জুন তারিখের পরে আদায় হয়েছে। আমরা হিসাব করব এই ৩০ তারিখের ভিতর হিসাব, ৩০ তারিখের বাইরে বা পরের হিসাব আমরা করব না। বলছে দেনাদারের নিকট হতে প্রাপ্ত ৩৫,০০০ টাকার চেক আদায়ের জন্য ব্যাংকে জমা, যেহেতু দেনাদারের কাছ থেকে প্রাপ্ত ৩৫,০০০ টাকার চেক আদায়ের জন্য ব্যাংকে জমা দিচ্ছে, কিন্তু ৩০ তারিখের ভেতর আদায় হয়নি। আমরা অঙ্কটি করব ৩০ তারিখের ভিতরে যে আইটেমগুলো আছে, ৩০ তারিখের বাইরে আইটেম না। তো প্রথমে আমি দেখো আমি কিন্তু হাতের ইশারা খুব সহজেই বুঝে থাকি, তোমরা জানো যারা আমার পূর্বের ক্লাস দেখেছো। হাতের ইশারা দেখো প্রথমে বাম হাত হচ্ছে আমানতকারীর হিসাব অথবা তোমাদের হিসাব। আমরা যদি ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করে থাকি আমানতকারী, দেখো আমানতকারী হিসাব বাম হাত, আর ডান হাত হচ্ছে কি ব্যাংক হিসাব। দেখো তুমি যখন দেনাদারের কাছ থেকে চেক আদায় করার জন্য ব্যাংকে জমা দিছো, তাহলে কি হয়েছে, ব্যাংকে জমা দিছো মতে তোমার হিসাবে ব্যাংক বাড়ছে, তুমি কিন্তু তোমার হিসাবে ব্যাংকই বাড়াইছো। যেহেতু দেনাদারের কাছ থেকে চেক পেয়ে চেকের অর্থ আদায়ের জন্য ব্যাংকে জমা দেওয়া হয়েছে ৩৫,০০০ টাকা, তাহলে তোমার হিসাবে কি ব্যাংক হিসাব বৃদ্ধি করে দিছো। এখন ব্যাংকের হিসাব কিন্তু পূর্বে যা ছিল তাই রয়েছে। এখন আমি বলেছিলাম যদি নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত অথবা ব্যাংক বই মোতাবেক ব্যাংক জমাতিরিক্ত এই হেডলাইন থাকে, তাহলে আমাদের ব্যাংকের মতো হতে হবে। যেই ভুল করক সংশোধন করবে কে, আমানতকারী। আর আমাদের ব্যাংকের মতো হতে হবে, যেহেতু আমানতকারী ব্যাংকে জমা দিয়েছে চেক, তাহলে তার হিসেবে ব্যাংক বৃদ্ধি করছে, কিন্তু ৩০ তারিখ ৩০ তারিখ ৩০ তারিখের ভেতর ওই টাকা কি আদায় হয়নি। এখন কিন্তু ব্যাংক যা ছিল আগে তাই রয়েছে, এখন আমানতকারী আবার কমাতে হবে। আমি আবারও বলি, সাপোজ তুমি ব্যাংকে টাকা ব্যাংকে চেক জমা দিছো,
টাকা আদায়ের জন্য, কিন্তু ওই চেক এই 30 তারিখের আগ পর্যন্ত আদায় হয়নি। এখন তুমি যখন ব্যাংকে জমা দিছো, তোমার হিসাব হচ্ছে বাম হাত, ডান হাত হচ্ছে ব্যাংক হিসাব। তোমার হিসাবে ব্যাংক জমা দিছো, তাহলে তোমার হিসাবে কিন্তু বৃদ্ধি পাইছে। এখন কিন্তু যেহেতু এই হেডলাইন দিয়ে শুরু হয়েছে নগদান বই অনুযায়ী ব্যাংক যেমন উদ্বৃত্ত, তাহলে আমাদের কি করতে হবে? আমাদের ব্যাংকের মতো হতে হবে। এখন ব্যাংকের মতো হতে হলে আমাদের আবার কমায় দিতে হবে, যেহেতু 30 তারিখের ভেতর আদায় হয়েছে না। আর কমানি মানে যোগ, আর বৃদ্ধি পাইলে বিয়োগ। সো এটা হচ্ছে কি আইটেম? এটা হচ্ছে বিয়োগ করার আইটেম। অর্থাৎ এখানে লিখতে হবে দেনাদারের নিকট হতে প্রাপ্ত চেক আদায়ের জন্য ব্যাংকে জমা, যা আদায় হয়নি। তারপর এটা 1 নাম্বার আইটেম, সবার শেষে 1 দিয়ে গুল দিয়ে দিবা। কত টাকা? 35,000 টাকা। এখানে কত লিখতে হবে? এখানে লিখতে হবে 35,000। তারপর 2 নাম্বার আইটেম দেখো, 2 নাম্বার আইটেম বলছে বিনিয়োগের সুদ 5,000 টাকা, ব্যাংক কর্তৃক আদায় কিন্তু এখনো নগদান বইতে লেখা হয়নি। অর্থাৎ বিনিয়োগের সুদ 5,000 টাকা, ব্যাংক কর্তৃক আদায়। দেখো, বিনিয়োগের সুদ ব্যাংক কর্তৃক আদায়, তাহলে ব্যাংক হিসাব বৃদ্ধি পাইছে, কিন্তু তোমার হিসাব লেখা হয়নি। তো এখন নগদান বই অনুযায়ী ব্যাংক যেমন উদ্বৃত্ত টাইটেল হলে আমাদের কার মতো হতে হবে? আমাদের ব্যাংকের মতো হতে হবে। এখন আমাদের হিসাবও বাড়াতে হবে, আর বাড়ালে আমরা জানি যোগ। সো এটা হচ্ছে কি? যোগের আইটেম। তাহলে এখানে লিখতে হবে ব্যাংক বিনিয়োগের 5,000 টাকা। দেখো, আমি কিন্তু প্রথমে বলছি যদি এখানে হেডলাইন থাকে নগদান বই অনুযায়ী ব্যাংক যেমন উদ্বৃত্ত, যদি এই হেডলাইন থাকে আমাদের অবশ্যই ব্যাংকের মতো হতে হবে। ভুল ব্যাংক করলেও ব্যাংকের মতো হতে হবে, ভুল আমানতকারীও করলে ব্যাংকের মতো হতে হবে। এখন বাড়লে হচ্ছে যোগ, কমলে হচ্ছে বিয়োগ। সাপোজ ব্যাংক হচ্ছে কি করছে? ব্যাংক বিনিয়োগকারী সুদ আদায় করছে, তাহলে ব্যাংক যদি সুদ আদায় করে তাহলে ব্যাংক হিসাব বৃদ্ধি পাইছে। এখন যেহেতু এই টাইটেল দেওয়া আছে, তাহলে আমাদের হিসাবও বাড়াতে হবে, আর বাড়লে যোগ। কেননা নগদান বই অনুযায়ী ব্যাংক যেমন উদ্বৃত্ত এই টাইটেল থাকলে আমাদের কার মতো হতে হবে? ব্যাংকের মতো হতে হবে। যেহেতু ব্যাংক বৃদ্ধি পাইছে, তাহলে আমাদেরও ব্যাংকের মতো হতে হবে, তাহলে আমাদের হিসাবে বাড়াতে হবে, আর বাড়ালে যোগ। সাপোজ এটা এখানে লিখলাম। তারপর 3 নাম্বার আইটেম বলছে ব্যাংক কর্তৃক 15,000 টাকার প্রত্যয় বিল পরিশোধ, কিন্তু 30 জুন পর্যন্ত নগদান বইতে লেখা হয়নি। ব্যাংক পদয় বিল পরিশোধ করছে, আমাদের হিসাব থেকে পদয় বিল পরিশোধ করছে, তাহলে ব্যাংক যদি পদয় বিল পরিশোধ করে তাহলে ব্যাংকের হিসাব কমছে। এখন আমাদের কার মতো হতে হবে? আমাদের ব্যাংকের মতো হতে হবে। কেননা নগদান বই অনুযায়ী ব্যাংক যেমন উদ্বৃত্ত যদি এই হেডলাইন থাকে, অথবা ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমাতিরিক্ত এই হেডলাইন থাকে, আমাদের অবশ্যই ব্যাংকের মতো হতে হবে। যেহেতু ব্যাংক পদয় বিল পরিশোধ করছে, তাহলে ব্যাংক হিসাব কমছে। এখন ব্যাংকের মতো হতে হলে আমাদের হিসাব কি করতে হবে? কমাতে হবে, আর কমলে বিয়োগ। সিম্পল। কয় নাম্বার আইটেম? 3 নাম্বার আইটেম। কত টাকা? 15,000 টাকা। দেখো, ব্যাংক পদ হিসাব পরিশোধ করছে, কিন্তু নগদান বইতে 30 জুন তারিখ পর্যন্ত লেখা হয়নি, মানে 30 জুন পরে সাপোজ লেখা হয়েছে। এখন আমরা হিসাব করবো 30 জুন তারিখ ধরি। 30 জুনের পরে আইটেমগুলো হবে না, তার ভিতর আইটেমগুলো হবে। যেহেতু 30 জুন পর্যন্ত পদ হিসাব ব্যাংক পরিশোধ করছে, নগদান বইতে লেখা হয়নি, তাহলে ব্যাংক হিসাব কমছে। যেহেতু আমাদের ব্যাংকের মতো হতে হবে, আমাদের হিসাবে কমাবো, আর কমলে বিয়োগ। এই যে এটাই এখানে লিখলাম, বিয়োগের গড়। তারপরে হচ্ছে 4 নাম্বার আইটেম, পাওনাদারকে পরিশোধের জন্য 20,000 টাকার চেক ইস্যু করা হয়, কিন্তু ব্যাংক কর্তৃক এখনো পরিশোধ হয়নি। দেখো, পাওনাদারকে পরিশোধের জন্য 20,000 টাকার একটি চেক ইস্যু করা হয়, কিন্তু ব্যাংকে এখনো পরিশোধ করা হয়নি। এই যে দেখো, পাওনাদারকে যখন তুমি চেক ইস্যু করছো, তাহলে আমাদের হিসাব কমছে। আমাদের হিসাব কি? কমছে, কিন্তু ব্যাংক এখনো পরিশোধ করা হয়নি। আর ব্যাংক পরিশোধ না করার কারণে ব্যাংক কিন্তু পূর্বের জায়গায় রয়েছে। এখন ব্যাংকের মতো হতে হলে আমাদের হিসাব আবার বাড়াতে হবে, আর বাড়লে কি? যোগ। আমি আবারও বলি, যদি নগদান বই অনুযায়ী ব্যাংক যেন উদ্বৃত্ত এই টাইটেল দিয়ে শুরু হয়, বা ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমাতিরিক্ত এই টাইটেল দিয়ে শুরু হয়, তাহলে আমাদের অবশ্যই ব্যাংকের মতো হতে হবে। যেহেতু পাওনাদার বরাবর একটি চেক ইস্যু করা হয়েছে, কিন্তু ব্যাংক কর্তৃক পরিশোধ হয়নি, যেহেতু আমরা যখন চেক ইস্যু করেছি আমাদের হিসাব কমাই দিছি। আর যেহেতু আমি বলছি এই হেডলাইনে শুরু হলে আমাদের ব্যাংকের মতো হতে হবে, তাহলে ব্যাংক কিন্তু পূর্বের অবস্থান, ব্যাংক যা ছিল তাই রয়েছে। এখন আমাদের ব্যাংকের মতো হতে হলে আমাদের হিসাব বাড়াতে হবে, আর বাড়লে যোগ। সো এটা হবে যোগের আইটেম। তো এখন লিখে দিলাম পাওনাদারকে পরিশোধের জন্য চেক ইস্যু যা ব্যাংক কর্তৃক পরিশোধ
হয়নি। পাওনাদারকে পরিশোধের জন্য চেক ইস্যু যা ব্যাংক কর্তৃক পরিশোধিত হয়নি। কত টাকা? 20,000 টাকা। তারপর হচ্ছে 5 নম্বর আইটেম, ব্যাংক কর্তৃক মঞ্জুরকৃত সুদ 2,000 টাকা এবং ধার্যকৃত কমিশন 1,000 টাকা যা নগদান বইতে লেখা হয়নি। দেখো, ব্যাংক কর্তৃক মঞ্জুরকৃত সুদ অর্থাৎ ব্যাংকে অর্থ রাখার ফলে আমাদের এই টাকার উপর মঞ্জুরকৃত সুদ হয়েছে। এখন দেখো, ব্যাংকে যদি মঞ্জুরকৃত সুদ, ব্যাংক কর্তৃক মঞ্জুরকৃত সুদ হলে ব্যাংক হিসাব বৃদ্ধি পাইছে। এখন আমাদের কার মতো হতে হবে? আমাদের ব্যাংকের মতো হতে হবে। আর ব্যাংকের মতো হতে হলে আমাদের হিসাবও বৃদ্ধি করতে হবে। আর বৃদ্ধি পাইলে যোগ, কেননা নগদান বই অনুযায়ী ব্যাংকে উদ্বৃত্ত দেওয়া থাকলে আমাদের ব্যাংকের মতো হতে হবে। যেহেতু ব্যাংক কর্তৃক মঞ্জুরকৃত সুদ, তাহলে ব্যাংক হিসাব বৃদ্ধি পাইছে। ব্যাংকে সুদ দিলে আমাদের হিসেবে ব্যাংকের টাকা বৃদ্ধি পাইছে। এখন ব্যাংকের মতো হতে হলে আমাদের হিসেবে বাড়াতে হবে, আর বাড়লে যোগ। সো এখানে যোগের আইটেম এটা লিখতে হবে, ব্যাংক কর্তৃক মঞ্জুরকৃত সুদ যোগের করে লিখতে হবে 2,000 টাকা। তারপর বলছে ধার্যকৃত কমিশন 1,000 টাকা যা নগদান বইতে লেখা হয়নি। অর্থাৎ ব্যাংক কমিশন ধার্য করেছে, মানে ব্যাংক চার্জ কাটছে আমাদের হিসাব থেকে, কমিশন ধার্য করেছে। দেখো, ব্যাংক যদি কমিশন ধার্য করে তাহলে ব্যাংকে আমাদের হিসাব কি হয়েছে? ব্যাংকের হিসাব কিন্তু কমছে। এখন আমাদের যেহেতু ব্যাংকের মতো হতে হবে, তাহলে আমাদের হিসাবও কমাতে হবে। আশা করি বুঝতে পেরেছ। তাহলে এটা হবে বিয়োগের আইটেম। কমলে হচ্ছে বিয়োগের আইটেম, কমিশন। কত আইটেম? 5 নাম্বার আইটেম। এই ব্যালেন্স যোগ করে তার সাথে যোগ, তো 20, 25, 27,000। এখানে কত? 27,000। এখন এই 27,000 সাথে 85,000 যোগ করতে হবে। ক্যালকুলেশন খুব সুন্দর করে করবে, সাবধানে করবে। 35 আর 15, 50, 51,000। 51,000 এর উপরে টাকা থেকে বাদ দিতে, অর্থাৎ 85,000 টাকার সাথে অ্যামাউন্ট গুলা যোগ করতে হবে। অ্যামাউন্ট যোগ দিলে 27,000, 27,000 সাথে 85,000 যোগ দিলে 1,12,000। তারপরে এই 10 যোগ করে হয় 51,000। 1,12,000 থেকে 51,000 বাদ দিলে হবে 61,000। যেহেতু এখানে নগদান বই অনুযায়ী ব্যাংক উদ্বৃত্ত দিয়ে শুরু হয়েছে, এখানে হবে ব্যাংক বই মোতাবেক ব্যাংক জমাতিরিক্ত, ব্যাংক জমার উদ্বৃত্ত, ব্যাংক বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত। আশা করি খুব সহজেই তোমরা বুঝতে পেরেছো। এখন দেখো, সব সময় কিন্তু নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত এই টাইটেল থাকবে না। অনেক সময় পরীক্ষার মাঝে উদ্দীপকে দেখবা যে এই টাইটেল দেওয়া আছে যে ব্যাংক বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত, ব্যাংক বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত। অর্থাৎ যদি লেখা থাকে ব্যাংক বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত অথবা নগদান বই মোতাবেক ব্যাংক জমাতিরিক্ত, দেখো তখন কি করবা? এখন আমরা তো শিখলাম যে আমরা জানি নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত, অথবা এখানে যদি লেখা থাকতো ব্যাংক বই অনুযায়ী ব্যাংক জমাতিরিক্ত, একই নিয়ম। অর্থাৎ আমরা এখানে যে নিয়মে করছি ব্যাংক বই মোতাবেক ব্যাংক জমাতিরিক্ত একই নিয়ম। এখন প্রশ্নে তো আর সবসময় টাইটেল থাকবে না, প্রশ্নের টাইটেল থাকবে ব্যাংক বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত অথবা নগদান বই মোতাবেক ব্যাংক জমাতিরিক্ত। ব্যাংক বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত যে নিয়ম, নগদান বই মোতাবেক ব্যাংক জমাতিরিক্ত একই নিয়ম, একই নিয়ম। এখন দেখো, যখন আমরা যে কোনো এক নিয়ম শিখবো, এই দুইটা হচ্ছে এক নিয়ম। আর নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত অথবা ব্যাংক বই মোতাবেক ব্যাংক জমাতিরিক্ত একই নিয়ম। যখন আমরা হেডলাইন টাইটেল এইটা থাকবে ব্যাংক বই মোতাবেক ব্যাংক জমাতিরিক্ত, তখন কি করব? এখানে যে যে আইটেম যোগের আইটেম, যোগের যে যে আইটেম, এই টাইটেল থাকলে এই যোগের আইটেমগুলো আমরা বিয়োগে লিখবো। আর বিয়োগের যে আইটেম যদি ব্যাংক বই মোতাবেক ব্যাংক জমা উদ্বৃত্ত এই টাইটেল থাকে, তাহলে বিয়োগের আইটেম আমরা যোগে লিখবো। অর্থাৎ আমরা দুই নিয়ম শিখবো না। দুই নিয়ম যদি শিখতে চাই তাহলে কিন্তু আমরা প্যাচ লাগাই ফেলবো। এখন আমরা একটা নিয়ম শিখবো, নগদময় অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত, এটা আমরা ভালো করে শিখবো। এটা ভালো করে শিখার পর যখন টাইটেল থাকবে ব্যাংক বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত, তাহলে আমরা নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত এই টাইটেলে যে আইটেমগুলো যোগে লিখতাম, ওই আইটেমগুলা এই টাইটেল দিয়ে শুরু হলে কি করব? আমরা বিয়োগের আইটেম, বিয়োগের ঘরে লিখবো। অর্থাৎ
এই বিয়োগের ঘরে কি লিখবো, বিয়োগের ঘরে লিখবো। আর যোগের ঘরে কি লিখবো, যোগের ঘরে লিখবো হচ্ছে, যোগের ঘরে লিখবো এই বিয়োগের যে আইটেমগুলো আছে, এই বিয়োগের আইটেমগুলা ব্যাংক বই মোতাবেক ব্যাংক যেমন উদ্বৃত্ত এই টাইটেল থাকলে বিয়োগের আইটেমগুলো যোগের আইটেমে হবে। অর্থাৎ নগদান বই অনুযায়ী ব্যাংক যেমন উদ্বৃত্ত যে আইটেমগুলো যোগের হবে, যদি ব্যাংক বই মোতাবেক ব্যাংক যেমন উদ্বৃত্ত এই টাইটেল থাকে তাহলে যোগের আইটেমগুলো এই টাইটেল থাকলে বিয়োগের ঘরে লিখবো। আর বিয়োগের আইটেমগুলো এই দুই টাইটেল থাকলে দুই টাইটেল থেকে যে কোনো একটা টাইটেল থাকে আমরা যোগের আইটেম লিখবো। অর্থাৎ এখানে যেটা যোগ হবে এই দুই টাইটেল থেকে যে কোনো একটা টাইটেল দিয়ে শুরু হলে বিয়োগের ঘরে লিখতে হবে এই আইটেমগুলো। আর এখানে যেটা বিয়োগ হবে এই দুইটা থেকে যে কোনো একটা টাইটেল শুরু হলে যোগের ঘরে লিখতে হবে। আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। আর পরবর্তীতে আমি অবশ্যই ব্যাংক বই মোতাবেক ব্যাংক যেমন উদ্বৃত্ত এই হেডলাইনের যে ম্যাথগুলো আছে পরীক্ষার মাঝে এসেছে এই কোশ্চেন গুলো করাবো। আর তোমরা যে কোনো একটা নিয়ম শিখবা। আশা করি নগদান বই অনুযায়ী ব্যাংক যেমন উদ্বৃত্ত অথবা ব্যাংক বই মোতাবেক ব্যাংক জমা অতিরিক্ত এই হেডলাইন থাকলে তোমরা জানো বা আমি জানি যে ব্যাংকের মতো আমাদের হতে হবে, ভুল যেই করুক। আর এখানে যে আইটেমগুলো যোগের হবে যদি এই হেডলাইন দিয়ে শুরু হয় তা বিয়োগের ঘরে বসাই দেব, আর বিয়োগের আইটেমগুলো এই হেডলাইন দিয়ে শুরু হলে যোগের ঘরে বসাই দেব। আশা করি আজকের ক্লাসটি বুঝতে পেরেছো। আর যদি এই ক্লাসটি দেখে বা করে তোমার উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে আর অবশ্যই ক্লাসটি শেয়ার করে দেবে। মনে রাখবে অন্যের কল্যাণে কিন্তু নিজের কল্যাণ নিহিত। আজকের মতো এখানেই শেষ, পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।